সেদিন দলে দলে লোকজন আমাদের ঘরে ঢুকছিল। কেউ দেখছিল আম্মাকে, কেউ আব্বাকে। অথচ সবার দেখার কথা ছিল আমার বড় আপাকে। সময়টা ছিল হেমন্তের এক সোনাঝরা মিষ্টি দুপুর। সারা বাড়ি জুড়ে থই থই আনন্দ। আমাদের পরিবারের প্রথম বিয়ে বলে কথা। অবনী আপার বিয়েটা তখন সম্পন্ন হয়ে গিয়েছে কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই হলো আমার বড় চাচার মেজ ছেলে। দাদি আব্বাকে প্রচণ্ড ভালোবাসতেন ছোট ছেলে বলে। আবার সেই ছোট ছেলের ঘরে প্রথম সন্তান আমার অবনী আপা। দাদির পরাণ ছিল আমার অবনী আপা। দাদি খুব চেয়েছেন নিজে পাত্র ঠিক করবেন তার অবনীর জন্য। হলেও তাই। আব্বাও জীবনে সায়ন হয়ে চলাফেরা মায়ের আবদার ফেলতে পারেননি। এক বাক্যে রাজি হয়ে গেলেন। আপার সাথে কায়সার ভাইয়ের বিয়ের কথা যখন দুই পরিবারের মাঝে পাকা হয়, তখন আপা ক্লাস 8-এ পড়ে, বয়স 14। আর কায়সার ভাই তখন কলেজে পড়ে হোস্টেল থেকে। আপা কলেজ পাশ করলে বিয়ে হবে। গুরুগম্ভীর কায়সার ভাইয়ের দিক থেকেও কোনো আপত্তি ছিল না। আপার সাথে অতিরিক্ত কথা বলতেন না তিনি। আপাও লজ্জায় লুকিয়ে লুকিয়ে থাকত কায়সার ভাই বাড়ি এলেই। আব্বা তারপর বিদেশে চলে যায়। সবকিছুই ঠিকঠাক চলছে। এদিকে যখন আপা কিশোরী বয়স পেরিয়ে চঞ্চল তারুণ্যে পা রাখল, দুই পরিবারের অপেক্ষার অবসান হলো। বিয়ের দিন ঘনিয়ে আসে। আম্মা আব্বাকে চিঠি লিখলেন আপার বিয়ের বিষয়ে। তখন চিঠির স্বর্ণালী যুগ ছিল। চিঠির উত্তর আসতে 3 মাস লেগে যেত। বসে থাকার সময় নেই। আম্মা আমাকে সাথে করে বড় বাজারে গেলেন। আব্বার কাছে টেলিগ্রাম করলেন কিভাবে কি করবেন বিয়ের বিষয়ে। তখন টেলিগ্রাম ছিল দেশের বাইরে বার্তা আদান প্রদানের সবচেয়ে বড় দ্রুততম মাধ্যম। আব্বার থেকে জবাব এলো, আমি অবনীর বিয়ের আগে বাড়িতে পৌঁছে যাব। তুমি সব প্রস্তুত করতে থাকো। তারপর আব্বা অনেক টাকা পাঠিয়েছিল বড় আপার বিয়ে উপলক্ষে। বিয়ের কার্ড ছাপানো শেষ, বিলিও করা শেষ, সমস্ত আয়োজন শেষ। আব্বার আশা হয় না। বিয়ের দিন যত ঘনিয়ে আছে, আমার আম্মার মন খারাপ ততই গভীর হচ্ছে গিরিখাদের মতন। আপার গায়ে হলুদের দিন মেজ আপা মানে সজনী আপা চঞ্চল গলায় আম্মাকে বলল, তোমার জামাই আসে না কেন? আগের মতো চিঠিও লেখে না আমাদের কোনো বোনের কাছে। দূরে গেলে বুঝি পুরুষ মানুষের মন পাথর হইয়া যায়। তখন আম্মার হাতে নারকেল ছলার চিকন বিছানার ঝাড়ু ছিল। আম্মা ছ্যাদ করে উঠলেই গরম তেলে পানি পড়ার মতোই। সেই ঝাড়ু দিয়ে সজনী আপার পিঠে এলোপাথারি মারলেন। গজগজ করে বললেন, পড়াশোনা করে মুখের ভাষা এমন হলো কেন তোর? পিতা নাকি কেউ এভাবে কথা বলে? জালিম কোথাকার! বাড়িতে এসে বসে থাকলে পেটে ভাত আসবে, আর বইয়ের ভাষায় কথা বলতে পারিস না? তুই ধোপাপাড়ের মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছিস দিনে দিনে। পরিবারের কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর পড়াশোনা বন্ধ। কি লাভ হচ্ছে পড়াশোনা করে? কি শিখছিস স্কুলে গিয়ে? তোর আব্বা আসলেই তোকে বিয়ে দিয়ে দেব কোন জেলে আর মাঝির কাছে। তখন এইভাবে কথা বলিস তুই? আমি, অবনী, রজনী কিভাবে কথা বলে দেখিস না? সজনী আপা তখন মিনমিনিয়ে বলল, তুমি হইলা মাস্টারে মাইয়া, তুমি তো বইয়ের ভাষায় কথা কইবাই। কি লাভ? গ্রামে থেকে শুদ্ধ ভাষায় কথা বইলা সেই লাকড়ি ঠেলতে হইব। যেই লাও সেই কোদো। আমি কিছু বলি না, চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে থাকি। আম্মা কাজের ব্যস্ততায় ডুবে যায়। ঘর ভর্তি অতিথি। আপার বিয়ে উপলক্ষে ঢাকা থেকে বড় মামাওরা এসেছে গায়ে হলুদের দিন বিকেলেই। সবাই আব্বার কথা জানতে চাচ্ছে আম্মার কাছে। নানু উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, কিরে জেসমিন, কইলে না জামাই আইব অবনীর বিয়ের আগেই? আমার আগে দাদি উত্তর দিল, বেয়ান, আইব আমার মন কইতাছে। দাদির কথা ঠিক হয়েছে। আব্বা সত্যি সত্যি আপার বিয়ের দিন শেষ দুপুরে এসে পড়ল। কিন্তু চমকপ্রদ কাহিনী হলো, আব্বার গায়ে পায়ে সঙ্গী হয়ে বিড়ালের ন্যায় এক বিদেশিনী ঢুকল আমাদের ঘরের ভেতরে। অল্প সময়ের ব্যবধানে বিয়েবাড়ির উৎসবমুখর পরিবেশ থমথমে রূপ ধারণ করল। সবাই অবাক চোখে আব্বাকে দেখছে আড়ালে আবডালে। আশপাশের বাড়ির মানুষ জটলা বেঁধে আমাদের ঘরে ঢুকল। গ্রামে সামান্য কিছু ঘটলেও আগুনের হালকার মতন চারিদিকে ছড়িয়ে যায়। নানাজনে নানা কথা বলছে। কেউ বলছে, চলেন নতুন বউ দেখি। বাকিজনে উৎসুক চোখে মুখে বলে, ওই বাড়ির মাইয়া বাড়ির পোড়া লগে বিয়া হয়েছে, হ্যাগর কি দেখুম? দেখার জিনিস তো এখানেই। কি সুন্দর বেটিরে বিয়া করলো কামরুলে। আসলেই তাই, অনেক সুন্দর, আম্মার চেয়ে বেশি। আব্বা তাকে আম্মার বেডরুমে নিয়ে গেল। আমিও মেজ আপা আব্বাকে ছুঁয়ে সালাম করলাম। আব্বা আমাদের দুই বোনকে আদেশের স্বরে বলল, নতুন অতিথিকে সালাম করো। আব্বা আমাদেরকে আগে থেকেই তুই না বলে তুমি বলে সম্বোধন করে। আমি সালাম দিলাম ওনার পা ছুঁয়ে।
সজনী আপা সালাম না দিয়ে ৩ লাফে ঘরের দৌড় ঢিঙ্গিয়ে উঠোনে পা রাখল। আমিও তার সাথে বাইরে গেলাম। নানি বিলাপ করছে ঘরের পেছনে গিয়ে। দাদি স্বাভাবিক আছে। মেজ আপা রসোই ঘরে আম্মার কাছে গেল। চোয়াল শক্ত করে দৃষ্টিতে কাঠিন্য টাইনে আম্মার দিকে চাইল। আম্মা তার চেয়েও দৃষ্টি কঠিন করে তাকালো মেজ আপার দিকে। টনটনি গলায় বলল, তুই কি বলবি আমি জানি। একজন বিয়ে করে মনের আনন্দে বউ নিয়ে আছে, তাহলে তোদের আনন্দ বন্ধ হবে কেন? যা, বিয়ের আনন্দ কর গিয়ে। আমি হন্তদন্ত পায়ে বড় কাকার ঘরে গেলাম। বধূ বেশি বসে থাকা বড় আপার কানে কানে কথাটা বললাম। আপা খলখল করে উঠল শুনে। বলল, ফালতু কথা নিয়ে এসেছিস। আমাদের ঘরে কিসের নতুন বিদেশিনী? পরে কেঁদে ফেললাম আমি। আপা বসা থেকে উঠে দাঁড়ালো। সাজানো রঙিন মায়াবী মুখখানি পাংশুটে আকার ধারণ করল। কারুকাজ খচিত শাড়ির কচিগুলো এক হাত দিয়ে একটু উপরে তুলে ধরল। আমার সাথে ৩ উঠান ডেঙ্গিয়ে ঘরের ভিতরে এলো। নানি ফ্যাসফ্যাসে গলায় আপাকে বলল, নানু ভাই, তুই স্বামীর ঘর থেকে উঠা এলি কেন? আপা নিরুত্তর। দাদি বলল, হ্যাঁ রে নবো, বোন তুই চলে যা কইলাম স্বামীর ঘরে। আপা কাউকেই প্রত্যুত্তর দিল না। সোজা আম্মার রুমে গেল। আমি, মেজ আপাও আপার পাশ ঘেঁষে দাঁড়ালাম। আব্বা, আপনি ৫ বছর পর দেশে আসলেন, কিন্তু ইনি কে? তার জবাব তোমার আম্মাকে জিজ্ঞেস করো গিয়ে। আপা রেগে গেল। বলল, মান সম্মান সব শেষ করে দিলেন, আম্মাকে কি আর জিজ্ঞেস করব? আমি বুঝি না আমার ঘর এখন টিকবে আব্বা? আপনার বিবেক পচে গেল বিদেশের মাটিতে থেকে। ছি! আব্বা আপার গালে ঠাস ঠাস করে ২টো চর বসিয়ে দিলেন। ক্রোধান্বিত হয়ে ধমকের সুরে বললেন, বেয়াদব মেয়ে কোথাকার! পিতার দিকে চোখ তুলে কথা বলছ? এত বড় স্পর্ধা! কিসের ঘর ভাঙবে তোমার? তোমার বিয়ে কার সাথে হয়েছে? আমার ভাতিজার সাথে। কায়সার যদি আমার বিষয় নিয়ে তোমার সাথে উচ্চবাচ্য করে, তার চামড়া তুলে ফেলবো আমি, এই বলে দিলাম। সে বিদেশিনী আব্বার দিকে চেয়ে বলল, হোয়াটসঅ্যাপ কামডোল, ইউ আর নট সেইং দ্যাট ইউর ফ্যামিলি নজ এভরিথিং অ্যাবাউট মি। আব্বা থম মেরে থাকে। আপার করা অপমানটা হজম হচ্ছে না। আপা গালে হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে। আব্বার উত্তেজিত গলা শুনেই আম্মা ছুটে এলেন। আব্বার দিকে তেজি অভিমানী চোখে চাইলেন। রোষপূর্ণ কণ্ঠে বললেন, আপনি এটা কি করলেন? আমার মাত্রই বিয়ে হয় মেয়ের গায়ে হাত তুললেন? আপনি কি মানুষ? আব্বা হেরে গলায় বললেন, ও মার খেয়েছে তোমার জন্যই। তোমাকে তো সবই বলেছি। তুমি যদি বিষয়টা ওদেরকে আগেই সহজ করে বুঝিয়ে বলতে, তাহলে সবকিছু অস্বাভাবিক হতো না। তুমি তো বললে ওকে বাড়ি নিয়ে আসতে, নাকি এখন সবকিছু অস্বীকার করবে আমি কিছুই জানি না বলে? আমরা ৩ বোন বিস্ফোরিত চাহনিতে একে অপরের দিকে চাইলাম। ভাবলাম আম্মা আব্বার দ্বিতীয় স্ত্রীর কথা জানে। রহস্যটা কোথায়? আম্মা নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। আম্মার পেছন পেছন ৩ বোনও বের হয়ে গেলাম। সবাই যার যার মতো এদিক ওদিক ছড়িয়ে গেল। সবার চোখে মুখে রাজ্যের বিরক্তি। উদ্বেগ ভর করে আছে থম মেরে থাকা মেঘ রাশি ন্যায়। আপা আমাকে জিজ্ঞেস করল, আম্মা, আব্বা যা বলল তা কি সত্যি? আমার সরল স্বীকারোক্তি, হ্যাঁ আমি জানি। আপার কণ্ঠ ধরে এলো। ভেজা কণ্ঠে জানতে চাইল, আম্মা, কেন নিজের পায়ে নিজে কোড়াল মারলেন? কি সেই অজ্ঞাত কারণ যা আমরা ৩ বোনও জানি না? আমার নিস্তরঙ্গ নদীর মতোই চুপচাপ। দিনের কলরবেও প্রগাঢ় নৈশব্দতা আমার আম্মাকে ঘিরে। সজনী আপা জেদি, চঞ্চল, অধৈর্যশীলা কড়াসরে বলে ফেলল, আম্মা, আমি সেই চাঁদা সামনের বেটিরে মাইরা ফালামো। আমাদের ঘরে হেই থাকতে পারবো না। আমি কাউকে ডরাই না। বড় আপা চাইলেও আর আম্মার কাছে থাকতে পারল না। বড় কাকার ঘরে অর্থাৎ তার স্বামীর ঘরে চলে যেতে হলে ডাক পড়াতে। আম্মা আপার দিকে চেয়ে বলল, চুলায় লাকড়ি দেখেছিস মেয়ে? একদম পুড়ে ফেলবো তোকে। ছোট মুখে বড় কথা বলবি না, যা ভাগ। সজনী আপা গোমরা মুখে ধূপধাপ পায়ের আওয়াজ তুলে রোশনী ঘর থেকে বের হলে গেল। আমি আম্মার দিকে চেয়ে বললাম, আম্মা, আমি কি চলে যাব, না তোমার পাশে একটু বসবো? আম্মা আমার হাত টেনে ধরে নিজের পাশ ঘেঁষে পেরিতে বসালেন। গোমড়ে কেঁদে উঠলেন আম্মা। আমিও হু হু করে কেঁদে ফেললাম। আম্মা বলল, আম্মা, মরে গেলেও তোর আব্বার বিদেশিনীকে কিছু বলিস না তোরা। তোরা তো আর ছোট নয়, নিজেকে নিজেই দেখে শুনে রাখতে পারবি। আর তোর আব্বা এবং সেও কিন্তু তোদের অবহেলা করবে না। এমন কথাই হয়েছে তোর আব্বার সাথে আমার। আমি নিস্তেজ গলায় জানতে চাইলাম, আম্মা, তুমি কি মরে যাবে? মরণ কপালে যখন থাকবে,
তখন আটকানোর সাধ্যি কারণ নেই রে মা। তুই সবার ছোট হলেও মার বুঝদার লক্ষ্মী মেয়ে। সামনে ম্যাট্রিক পরীক্ষা তোর, ভালো রেজাল্ট করবি, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবি তুই। মা আকাশের তারা হয়ে তোদের 3 বোনকে দেখব। তোরা মায়ের 7 রাজার ধন, বুকের মানিক। আমার নারী জনম সার্থক তোদের জন্ম দিতে পেরেছি বলে। আম্মা আর কিছুই বলতে পারল না, চুপ হয়ে গেল। আমরা সবাই লক্ষ্য করে দেখলাম রাতে আব্বা সে বিদেশিনীকে নিয়ে আমার রুমে ঘুমিয়েছে। ঘর ভর্তি অতিথি, তাই আম্মা ঘরের ভিতর এক চিলতে খালি জায়গায় ঘুমিয়েছে। পরের দিন সব অতিথি চলে গেল। নানি আম্মার জন্য রোদন করতে করতে বিদায় নিল। কায়সার ভাইয়ের সাথে বড় অপার একটু একটু করে প্রেম জমতেছে টের পেলাম। কায়সার ভাই আমাকে আর সজনী আপার কাছে বড় অপার বিষয়ে নালিশ দিল দুষ্টুমিষ্ট চোখে। বলল, তোরা তো এখন আমার শালিকা, তোরাই বিচার কর এবার। অবনে তো গুটিয়ে থাকে কেন আমার কাছে আসলে? মনে মনে কিন্তু খুব চাই এই পুরুষটাকে, তা আমি অনেক বুঝি। কিন্তু ওপরে ওপরে এমন ভাব ধরে কেন? সামান্য হাত ধরতে গেলেও লজ্জাপতি পাতার মতো চুপসে যায়। এভাবে চললে আমি 5 বছরেও বাবুর আব্বুর ডাক শুনতে পারবো না। কায়সার ভাইয়ের মুখে এটা শুনেই সজনী আপা বলল, ও মা গো, আমার বোন বেশি শরমে মরে। এর লাই বুঝি তুমি বেশরমপনা করবা ভাই? কি সব কথা কইলা আমার 2 নাদানের কাছে? সজনী আপা সরে গেল কায়সার ভাইয়ের সামনে থেকে। কিরে উতলা সুজনী, তুইও কিছু শোনা আমারে? আমি আর কি শোনামো ভাই? আব্বার ঘটনায় হয়তো আপার মন খুব খারাপ, সেটার জন্যই তো আমিও ক্ষেপে আছি। বিয়ের আমেজটা সাঙ্গ হোক, তারপরেই কামরুল মিয়ার সাথে বোঝাপড়া আছে আমার। আমার চাচির এসে এভাবে ব্যথার সমুদ্রে ফেলে পার পাবে না অন্তত আমার কাছ থেকে। আচ্ছা কায়সার ভাই, আমি এখন যাই। আপনাদের 2 শিল্পাটার মাঝে আমি আদা হয়ে পিষে যেতে চাই না বলে আমিও সরে গেলাম কায়সার ভাইয়ের সামনে থেকে। তারপরের দিন বিকেলে দাদি 1-2 কথায় আব্বার উপর বিরাট অসন্তোষ প্রকাশ করল দ্বিতীয় বিয়ে নিয়ে। আব্বা ওই প্রথম দাদির মুখে মুখে তর্ক করল নানান যুক্তি খণ্ড করে। আব্বা খেপে গেল আম্মার ওপরে। কেন দাদিকে বুঝিয়ে ম্যানেজ করে রাখলাম না আগেই? তাহলে আজ মায়ের মুখে সে এসব কথা শুনতে হতো না। আম্মার সাথে আব্বার তর্ক এক পর্যায়ে সংঘাতে পরিণত হয়। আব্বা আম্মার গায়ে গায়ে হাত তুলে ফেলল। এটা সজনী আপা দেখিয়ে আব্বার ওপর চড়াও হলো। আপা সেই বিদেশিনীকেও ভুলভাল ইংরেজিতে গালিগালাজ করল। সেজন্য আব্বা সজনী আপাকে এলোপাথারি মারল। আমি কায়সার ভাইকে ডেকে নিয়ে যাই। কায়সার ভাই আব্বার হাত ধরে ফেলতে বাধ্য হয়। আব্বা থেমে যায়। ফনা তোলা সাপের মতন ফোঁসফাঁস করতে থাকে। পরের দিন সূর্য ওঠার পর পরপরই দাদি কায়সার ভাইকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায় এবং দাদি তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেয় সবার মাঝে। সেখানে আমার আম্মাও ছিল। দাদা দাদিকে অনেক ভালোবাসত এবং দাদা নাকি দাদিকে টিয়া পাখি বলেই ডাকত। তো দাদার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সুস্থ থাকা অবস্থায় দলিল করে দিয়ে দেয় দাদির নামেই। কেবল সম্পূর্ণ বঞ্চিত করা হয় আব্বাকে। দাদি আব্বাকে বঞ্চিত করার জন্যই এই ভাগ বটারা করে ফেলেছে। জায়গার এই বিষয়টা আব্বা কিছুতেই জানতে পারেনি। একদিন ভোরে উঠে আমরা কেউই সজনী আপাকে খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য কোথাও আপার হদিস মিলল না। আম্মাও অজ্ঞান হয়ে আছে আপার জন্য। পাই না তো পাই না। পরে সজনী আপার বালিশের কভারের ভিতরে একটি চিরকুট পেলাম, আম্মার কাছে লেখা। আমার কলিজার আম্মা, আব্বা যেই কাহিনী করল তার জন্য তোমারও আমাদের জীবনে দুর্যোগ নেমে এলো। আমি আর সহ্য করতে পারছি না আম্মা। বাড়িতে থাকলে তোমার উপর করা আব্বার নির্যাতন আমি মেনে নিতে পারবো না। তার প্রতিবাদ করতে গেলে অত্যাচারিত হই, তাই বাড়ি ছেলে পালাতে বাধ্য হলাম। আমি ধোপাপাড়ির হিন্দু ছেলে নরেশকে বিয়ে করেছি। আমি তাকে ভালোবাসি। তার সাথে ইটকাঠের শহরে চলে যাচ্ছি। সে আমাকে সুখের কাছাকাছি রাখার চেষ্টায় নিমগ্ন থাকবে আম্মা, ঠিক তোমার মতো। মসজিদার মন্দিরের বৈষম্যের কাছে আমার প্রেমকে আমি হেরে যেতে দেইনি। দোয়া করো মন চাইলে। আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না। এসএসসি পাস দিছি তো, মন্দ কি? আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপ দিও। তুমি আমার মা, তোমার অভিশাপও আমার বেঁচে থাকার আশীর্বাদ হবে। এটি তোমার অপ্রিয় কন্যা সজনী। আমরা আর সজনী আপাকে খোঁজার চেষ্টা করলাম না। যেই নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আম্মা কন্যার সুখে পাথর হয়ে গেলেন। নাওয়া খাওয়া বন্ধ করে গেল।
আমার আর অবনী আপার দু চোখ সারাক্ষণ অশ্রুজলে ডুবে থাকে। দাদির ঘোলাটে চোখ আরও ঘোলাটে হয়ে গেল নাতনি শোকে ও মাঝবয়সের পুত্রের অনুচিত কর্মকাণ্ডে। আব্বার মাঝে বিশেষ কোনো ভাবান্তর বা আক্ষেপ পরিলক্ষিত হল না সজনী আপার জন্য, বরং মনে হয় কিঞ্চিত খুশি হয়েছেন ঘর থেকে একটা উৎপাত হলো বলে। তার বিদেশিনীর ভাষা কেউ বোঝে না, তাই সে তার মতো করে রুমে পড়ে থাকে আর টাইমলি টেবিলে এসে খেয়ে যায়। আম্মা তো তার সামনেই আসে না কারণ ছাড়া। তার আব্বাও থেকে দূরে দূরে থাকে, লুকিয়ে লুকিয়ে বাঁচে, গোপনে গোপনে কাঁদে। এদিকে দাদি ক্রমশ শয্যাশায়ী হয়ে গেলেন। শ্বাসকষ্ট বেড়ে গেল তার। সপ্তাহ না ঘুরতেই দাদি মারা গেল। দাদির শোক না কাটিয়ে উঠতেই আম্মা আমাকে এক বিকেলে ডেকে বললেন, তোর আব্বা তোর সাথে একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছে। আমাকে বলছে তোকে জিজ্ঞেস করতে তুই রাজি কিনা। শুনে আমি ঘাবড়ে উঠলাম। আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেলাম। হিসেব মেলাতে পারছি না কিছুতেই। আম্মার ব্যথা ভরা মুখখানির দিকে কোমল দৃষ্টি ফেললাম। মাথা নামিয়ে ছোট্ট করে বললাম, না আম্মা, আমি পড়াশোনা করতে চাই। আমার বিয়ের উপযুক্ত সময় এখনো হয়নি। আম্মা গম গম স্বরে বলল, এটা তো আমারও কথা, কিন্তু তারে কে বোঝাবে এটা? তার মাকে যা মান্য করত সেই রাস্তাও বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। আচ্ছা দেখি, যে কোনোভাবেই হোক এটা তাকে মানিয়ে নেব। আম্মা ছন্দহারা স্রোতের ন্যায় দুলে দুলে চলে গেল আমার সামনে থেকে, মগ্ন হল মিছে মায়ার সংসারের কাজে। সজনী আপার কথা খুব মনে পড়ছে। জানি না কেমন আছে, কোথায় আছে সেই নরেশের সাথে। একটু পর আম্মার সাথে আব্বার বাজখাই গলার আওয়াজ শুনতে পেলাম। আমি পা টিপে টিপে সেদিকে গেলাম এবং চুপটি করে আড়ি পেতে রইলাম আব্বার কথাগুলো শোনার জন্য। তাহলে তার বিষয়ে আমি আর কিছুই জানি না। তুমি বিয়ে দিও তোমার মেয়েকে? কি করেছো তুমি সংসারে পড়ে থেকে? বাইরে থেকে মাসে মাসে টাকা দিয়েছি আর বসে বসে গিলেছ? বলেই বিদেশের মাটিতে কি টাকা রাস্তায় কুড়ালেই পাওয়া যায়? পরিশ্রম করতে হয়নি? মেয়েদের ভালোভাবে শিক্ষা দিতে পারোনি। একজন নিজের বিয়ের দিনেই বাবার দিকে চোখ তুলে কথা বলল, আরেকজন নিচু জাত ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে গেল, আরেকটা হয়েছে অবাধ্য। আর হ্যাঁ, জেনিফার বলছে সে গ্রামে থাকবে না, ঢাকায় থাকবে, সেখানে বাসা নিতে। আর এই অসুস্থ পরিবেশে কি করেই বা থাকে? আমি বাইরে থাকতে তুমি বলেছ ওকে বাড়িতে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, ও ভালোই থাকতে পারবে, তুমি সব সামলে রাখবে। এই তার সামলে রাখা নমুনা কি দেইনি আমি তোমাকে? কাল বা পরশু জেনিফারকে নিয়ে ঢাকায় চলে যাব। চিন্তার কারণ নেই, আমি আগের মতোই খরচ দেব। দায়িত্ব তোমারই থাকবে সব সময়। আব্বা ফোঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। আমার কোনো মৃদুকণ্ঠও শুনতে পেলাম না। আমার ওপর আমার ভীষণ রাগ হলো। আম্মা কি বোবা হয়ে গেল, নাকি আম্মার কাছে এই কথাগুলোর কাউন্টার দেওয়ার মতো কোনো কথাই নেই? আমি চড়ুই পাখির মতো ফুরুত করে সরে গেলাম। পুকুর ঘাটে গিয়ে দপ করে বসে পড়লাম। এটা আমাদের আম পুকুর। এই পুকুরের পাড়টার অধিকাংশ স্থান নানা জাতের সব সুস্বাদু আম গাছ দ্বারা আবিষ্ঠিত। কদিন আগে আমরা 3 বোন মিলে পুকুরের পানির উপরে ঝুঁকে থাকা আমডালে উঠে বসতাম। পরক্ষণেই মাছরাঙার মতো ঝুপ করে পানির উপর লাফিয়ে পড়তাম। সাঁতরে চলে যেতাম অপর পারে। আমা খুব বকুনি দিত আর আমরা বোনেরা হেসে কোটি কোটি হয়ে যেতাম। কোথায় যে হারিয়ে গেল আমাদের সেই সোনালি দিনগুলো! সময়ের ব্যবধানে আজ সবই অম্লধুর স্মৃতিতে রূপ নিল। পাকা সিঁড়িতে দুপা ভিজিয়ে বসে মাথা তুলে ওপরের দিকে চাইলাম। সূর্যটা ডুবো ডুবো প্রায়, সারা আকাশটা রক্তিমাভায় ছেয়ে গিয়েছে। আম্মার জন্য ভেতর হতে ঠেলে ঠুলে কান্না আসছে, কিন্তু আমার কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বসে আছে। বের হচ্ছে না দেখে আমি আমার গলা টিপে ধরলাম শক্ত করে। কিরে অভিমানী, মরতে ইচ্ছে করছে সন্ধ্যাকে সাক্ষী রেখে? আচম্বিতে চেনা গলার স্বর শুনে হাত ছড়িয়ে নিলাম গলা থেকে। অভিমান মুখে ঘাড় উল্টিলে চাইলাম। পাশের বাড়ির ভার্সিটি পড়ুয়া নোমান ভাই, আর আমার হাউস টিউটর। আম্মা ওনার কাছে আমাকে প্রাইভেট পড়তে দিয়েছে 1 বছর ধরে। নোমান ভাই আমাকে পছন্দ করে খুব, আমিও মনে মনে করি, কিন্তু বুঝতে দিই না। এমন ভাব ধরি যেন 7টা কালো কুকুর একসাথে দেখতে পারি, কিন্তু নোমান ভাইকে দেখতে পারি না। জেদি কণ্ঠে বললাম, চম্বুকের মতো আটকে আছেন কেন আপনি? এটা চিড়িয়াখানা, বিরল প্রাণী দেখছেন? এই অসময়ে আমাদের বাড়ির পথে কি? তোর ভাষায় উত্তর দেই, ইয়েস, এটা চিড়িয়াখানা, আর বিরল প্রাণীটা হলি তুই। তোকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, রাতে ঘুমাতে সমস্যা হয় আমার,
তাই দেখার জন্যই এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি। কাল থেকে পড়তে যাবি। বিয়ের উৎসবের বাহানায় আর কত ফাঁকি দিবি? পরে তো ডাব্বা মারবি। কেউ বিয়ে করবে না। আমারই করতে হবে বিয়ে তোকে। গেলাম। ঘরে যা বলছি। শাসনের ভঙ্গিতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন কথাগুলো। আমি শরমে মরে গেলাম। এই নোমান ভাই এত নির্লজ্জ, এত বেশরম পুরুষ, এত ঠোঁটকাটা প্রেমিক, মুখে কিছুই আটকায় না। যখন যা আসে মনে মুখ দিয়ে কবুতরের মতো বকবক করে বলে ফেলে। আমি হাতের কাছে পড়ে থাকা ছোট একটি পাথর ছুঁড়ে মারলাম নোমান ভাইয়ের দিকে। উনি ক্যাচ ধরে ফেলেন হাত উঁচিয়ে। বিজয়ের হাসি দিয়ে বললেন, শান্তি পেয়েছিস তো? তুই শান্তি পেলেই আমার শান্তি। শেষ বাজাতে বাজাতে দ্রুত পায়ে চলে গেল নোমান ভাই। চারপাশ জুড়ে আধার ঘনিয়ে এলো, টেরি পেলাম না। আম্মা এগিয়ে এলো। সজাগ কণ্ঠে বলল, কিরে রজনী, পুকুর ঘাটে বসে আছিস কেন? এমনিতেই আম্মা, ভালো লাগছে না। মেজো আপার জন্য পরানটা খালি পড়ে আম্মা আমার কাছে গিয়ে বসলেন। আমার পিঠের ওপরে হাত রাখলেন। নিজের বুকের দিকে ভিড়িয়ে নিলেন আলতো করে। আমি মুখ গোজ করে আম্মার দিকে চেয়ে বললাম, আব্বা যখন অন্যায়ভাবে এতগুলো কথা তোমাকে শোনালো, তুমি কেন অক্ষমের মতো চুপ করে রইলে আম্মা? কেন বলনি? উনি বিদেশে শ্রম দেয়, তুমিও সংসারে শ্রম দাও। যার দায়িত্বে যেই কাজ, তাকে সেসব কাজ করতে হবে। এটা তো ফলো করে বলার মতো কিছুই নয়। এটাই সিস্টেম। তার শ্রমের মূল্য আছে, তোমার শ্রমের মূল্য নেই। সকাল থেকে রাত অবধি তুমি যে সংসারে ঘানি টেনে যাচ্ছ, সেই শ্রমের সম্মানেরই হিসেবে করলে প্রতি মাসে তুমি বড় অঙ্কের স্যালারি পাও আম্মা। সে তো জন্ম দিয়েই খালাস 3 জনকে। বাকি সব কি করে আম্মা? তুমি করছো। কেবল জন্ম দিলে আর মাসে মাসে দান খয়রাতে টাকা পয়সা দিলেই পিতা হওয়া যায় না। উনি একজন অযোগ্য ব্যর্থ পিতা আমার চোখে। আম্মা চোখ বড় বড় করে আমার দিকে ঠায় চেয়ে রইল দাঁড় কাকের মতন। আমি কিভাবে এত কথা বলতে শিখেছি ভেবে মনে হয় আম্মা অবাক হয়ে গেল। পড়াশোনায় ভালো আমি, কথার পিঠে কথা বলতে শিখেছি, যুক্তি খণ্ডন করতে শিখেছি। আমি অবনী নয়, মার খেয়ে চুপ করে থাকব। আমি সজনী নই, না বুঝিয়ে ঘাড়তেরামি করে অযৌক্তিক কথা বলবো। আমি রজনী, শান্ত, ধীর, অল্পভাষী, অচঞ্চলা, অনেকটা ইন্ট্রোভার্ট, কিন্তু বোকা নই। সিচুয়েশন বুঝে পা ফেলতে পারি। এটা আমার কাছ থেকেই শিখেছি। আমার শরীরের সাথে লেগে লেগে ঘরে চলে এসেছি। নতুন বিয়ে, কায়সার ভাইও বাড়িতে। তাই বড় আপা আমাদের ঘরে আসতে পারছে না। আমি সেদিকে গিয়ে সব বলতে পারছি না। কিন্তু বড় আপাকে সবকিছু জানানোর জন্য মনটা খুব আঁকুপাকু করছে। কারণ আব্বার সেদিনের কথায়ও বেশ স্পষ্ট হলো তার দ্বিতীয় বিয়ের বিষয়ে আম্মা সব জানে এবং আম্মার সম্মতি নিয়েই কাজটি ঘটেছে। আপাসহ আম্মার থেকে এই বিষয় জানতেই হবে। 2 দিন পরে আব্বা তার বিদেশিনীকে নিয়ে ঢাকায় চলে গেল। আব্বা চলে যাওয়ার পরে আম্মা আর্তনাদ করে কাঁদল আব্বার জন্য। এতটা বছর স্বামীকে চোখের সামনে পেয়ে দেখেই গেল, কেবল দূরাকাশের তারার মতন। না কাছে যেতে পারল, না ছুঁয়ে দেখতে পারল। এই বিরহ যন্ত্রণা আমার আম্মাকে শকুনের মতো খাবলে খাবলে খেল। আম্মা নাও খাওয়া ছেড়ে দিয়েছে। সারাদিন বিছানায় পড়ে থাকে নির্জীবের ন্যায়। আব্বা চলে যাওয়ার 1 সপ্তাহ পর কায়সার ভাও ঢাকায় চলে গেল। এই সুযোগের অপেক্ষাটুকুর জন্যই আমি এই কদিন ছিলাম। আপা বড় চাচির থেকে বলে আমাদের ঘরে চলে আম্মাকে দেখাশোনা করার জন্য। রাত বেড়ে যাচ্ছে। অসুস্থ আম্মার 2 পাশে আমরা 2 বোন বসে আছি, পাহারাদারির মতো। আম্মার সারা মুখ জুড়ে এক ক্রূর অন্ধকার হামলে পড়েছে। আমাদের 2 বোনের শত অনুরোধে আকুতিতে আম্মা মেলানো ঠোঁট ফাঁক করতে বাধ্য হলো। বলতে লাগলো, যেদিন বউ হয়ে এলাম তোর আব্বার ঘরে, তখন ভরা পূর্ণিমা চলছে, উঠান ভরা থই থই আবেগী জ্যোৎস্না। একদিন সারা রাত আমরা 2জন চাঁদের আলোয় ঘুমিয়েছিলাম। বয়স তখন কতই না হবে, অষ্টাদশী বলা যায়। মনের ভেতরে উতাল পাথাল আবেগ, অনুভবে, অনুভূতিতে, স্পর্শে আমার জীবনের প্রথম পুরুষ ছিলেন তিনি। সে রাতে আমরা অনেক আশা জাগা নিয়ে গল্প বলি। উনি বেশি বলেছে, আমি কেবল অপার মুগ্ধতা নিয়ে ওনার কথা শুনে গিয়েছি। তখন কথা প্রসঙ্গে উনি আমাকে বলল, বউ, তোমাকে পেয়ে সত্যি আমার পুরুষ জন্ম সার্থক। তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি। বলো তুমি কি চাও আমার কাছে? তখন কোনো কিছু না বুঝে না ভেবেই আমি ওনার মাথা ছুঁয়ে বলে ফেলি, আপনার ভালো থাকাই আমার একমাত্র চাওয়া ও এক দুনিয়া পাওয়া। বলেন, আপনি কি চান আমার কাছে? আমি কিভাবে সুখী করতে পারি আপনাকে? উনি আমার হাতকে ওনার মাথায় আরো মজবুত করে চেপে বললেন, সত্যি বলছো বউ? বললাম, হাজার সত্যি, লাখো কোটি সত্যি।
বলেন, এখন কি চাইব? তোলা থাকুক যত্নে। যদি কোনোদিন তোমার থেকে কিছু চাইবার মতো অবস্থা হয়, সেদিন অবলীলায় চেয়ে নেব। ফিরিয়ে দেব না তো আবার? বললাম, জীবনেও না, মরণেও না। তখন ঘূর্ণাক্ষরে বুঝতে পারিনি যে আমার দেওয়া প্রতিশ্রুতি আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, যার পরিণাম আজকের এই পরিণতি। আম্মা একটু থামলেন, পানি খেতে চাইলেন পিপাসিত পথিকের ন্যায়। পানি ভর্তি মাটির কলসি ও জগ আম্মার শিওরে রাখা ছিল। আম্মা আবার মাটির কলসির পানি খেতে তৃপ্ত বোধ করেন। আম্মার নলকূপের পানি কলসিতে ভরে রাখেন আগের দিন। ২৪ ঘন্টার ব্যবধানে সেই জমা পানি প্রচুর ঠান্ডা হয়ে যেত। আম্মা আগে থেকেই প্রচুর পানি পান করেন। আপা আম্মার মাথা তুলে ধরে পানি খাওয়ালো। আম্মা মাথা হেলে দিল বালিশের ওপরে। আমরা আম্মাকে আর জোর করলাম না বলার জন্য। আমার ব্যথাতুর গল্পের সারবস্তু আমাদের চোখের সামনে দীপ্তিময় প্রদীপের মতো জ্বলজ্বল করে জ্বলছে। আমরা চেয়েছি আম্মা ঘুমিয়ে পড়ো, আর বলতে হবে না, কিন্তু আম্মা ঘুমালেন না। ক্ষীণকায় ঘোলাটে চোখে পিটপিট করে চাইলেন আমাদের দুই বোনের দিকে। দুর্বল স্বরে বলতে লাগলেন গল্পের বাকি অংশ। উনি আমার সারা গাল আদরে আদরে ভরিয়ে দিলেন। ওনার মুখে মায়া মায়া কথাগুলো শুনে আমার ভিতরের সমস্ত আবেগ টইটুম্বর হয়ে ওঠে। অতি অল্প সময়ে ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। উনিও অনেক ভালোবাসত আমায়। আমাদের দাম্পত্য জীবন ছিল সবার চোখে ঈর্ষণীয়। সম্পর্ক ছিল গতিশীল। উনি আমায় সারাক্ষণ চোখে হারাতো। এই ভিতরে সময়ের রথে চড়ে পরপর তোরা ৩ বোন জন্ম নিস। তবে শুরুতে একটা পুত্র সন্তান হয় আমাদের। দুর্ভাগ্যক্রমে সে আতুর ঘরে, অর্থাৎ ১৫ দিনের মাথায় মারা যায়। এরপর সে আর কোনো সন্তান নেয়নি, কারণ তার ভয় ও বিশ্বাস ছিল এরপর যা হবে কন্যা সন্তান হবে। আমিও আর জোর জবরদস্তি করিনি, কেননা যদি আসলে কন্যা সন্তান হয় তখন ওনার অবহেলায় শিকার হব মা মেয়ে দুজনেই। রজনী জন্মাবার পর হতে লক্ষ্য করি দিনে দিনে আমার প্রতি ওনার সমস্ত আবেগ, মায়া, মমতা, দায়িত্ব, যত্ন কোথায় যেন গর্পরের মতো মিলিয়ে গেল। কোন সুদূরে ভেসে গেল শুকনো খড়কুটোর মতন। আমি আর ওনার ভালোবাসার তল খুঁজে পাই না। জেনিফারকে বিয়ে করেছে তোর আব্বা ২ বছর হয়েছে। জেনিফার ডিভোর্সি ছিল। আমাকে জানিয়েছে ৬ মাস আগে। সে জেনিফারের বাবার কোম্পানিতে জব করত। আর তোর আব্বা নাকি সেখানে অন্য একজনের কি ভুলের কারণে ফেঁসে যায়, এবং তোর আব্বার জন্য সেই কোম্পানির বিরাট ক্ষতি হয়। তখন তোর আব্বার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়। আর চাকরি চলে গেলে সে নিজেও কিভাবে চলবে? আমাদেরও পথে বসে যেতে হবে। অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করার মতো সিচুয়েশনে ছিল না। এদিকে জেনিফার থেকে প্রস্তাব আসে তাকে বিয়ে করলে চাকরি যাবে না, বেতনও কাটা হবে না, তাদের লস কমিয়ে আনতে। জেনিফার তোর আব্বাকে পছন্দ করত শুরু থেকেই। নানা কারণে তাদের দেখা হতো, কথা হতো। এভাবে সখ্যতা ঘনিষ্ঠতায় রূপ নেয়। আরেকদিকে তোর আব্বা একটি পুত্র সন্তানও চেয়েছে। সে এখন সন্তান সম্ভবা। হয়তো জেনিফারের মাধ্যমে তার সেই ইচ্ছে হবে। আমাকে যেদিন বিষয়টা জানালো তার আগে মনে করিয়ে দিল বহু বছর আগে চাঁদের আলোকে সাক্ষী রেখে এক রাতের কথা। আমি তোর আব্বাকে অনেক ভালোবাসি। তার চাওয়াকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য আমার ছিল না। হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি কেন শক্ত অবস্থান নেইনি, কেন অবলার মতো অবলীলায় তার চাওয়াকে প্রাধান্য দিয়েছি। বলতে পারিস আমি মাথা পেতে নেব। আমি নারী, আমি স্ত্রী। আমি তার মায়াতে, এই সংসারের মায়াতে, তোদের মায়াতে আটকে গিয়েছি বরশির আধারের মতো। তোর আব্বা বলেছিল আমি তার হৃদয়ের আগের স্থানেই রব সারাটা জীবন, কিন্তু তার ও কথা মিথ্যা ছিল। শুধুই বলার ছিল, মুখের কথা ছিল। এতটা বছর পর বাড়িতে এলো, অথচ আমার হাতটুকু ধরার অনুভূতিও তার মাঝ থেকে বিলীন হয়ে গেল আমার জন্য। আমি কার জন্য এত বড় ত্যাগ দিলাম? এই দুঃখ নিয়ে আমি যে আর বাঁচতে পারছি না রে মা। আম্মা ফুপিয়ে কাঁদতে লাগলেন ছোট বাচ্চার মতন। আমরা ২ বোন আম্মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরের দিন প্রভাতকালেই আমি উঠে ধোপা বাড়িতে চলে গেলাম। বড়পা ঘরের সব কাজ করতে লাগল। নরেশের মাকে বললাম, আপনার ছেলে যোগাযোগ করলে বলবেন আমার আম্মা মৃত্যু শয্যাশায়ী, দেখতে চাইলে যেন আপাকে বাড়িতে এনে দেয়। তিনি বসতে বললেন। আমি না বসেই হনহন পায়ে তাদের বাড়ি ছেড়ে চলে এলাম। আস্তে আস্তে ভাবি, পৃথিবীতে সত্যিই কি প্রতিটি মানুষ সুখের নাগাল অবধি পৌঁছাতে পারে? হয়তো না। সবাই সুখের কাছাকাছি যেতে পারে। বড় জোরেই বাড়িতে চলে গেলাম। পরের দিন দুপুরে দেখি সজনী আপা হাজির বাড়িতে।
নরেশ তাদের বাড়িতে চলে গেল। আবার রুগ্ন আম্মার পায়ে পড়ে অঝরে কাঁদল। আম্মা তার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন। বাকি ঘটনা 1 সপ্তাহ পরের। এক রোদ পোড়ার নির্জন দুপুরে আম্মা পরপারে পাড়ি জমালেন তার আদরের 3 কন্যাকে ছেড়ে ও স্বামীর ভালোবাসা না পাওয়ার অসীম দুঃখ বেদনা নিয়ে। দূরে থাকা আব্বা ও কায়সার ভাই থেকে শুরু করে সবাই টেলিগ্রাম করা হলো। কাছের আত্মীয়দের খবর জানানো হলো লোক মারফতে। সবাই এলো। আমরা 3 বোন আম্মার পায়ে লুটিয়ে পড়ে গগন কাঁপানো আর্তনাদ করে যাচ্ছি। একটু দূরে দাঁড়িয়ে নোমান ভাই আমার দিকে চেয়ে নীরবে কেঁদে যাচ্ছেন। এছাড়াই বুঝিয়ে দিলেন, তোর জন্য আমি আছি রজনী। আমি তোকে সুখের কাছাকাছি নিয়ে যেতে পারবো, পুরোপুরি সুখী করতে না পারলেও। আব্বা জেনিফারকে নিয়ে আসলেন। লোক দেখানো কিছু অশ্রু ছাড়লেন। আমার দাফন সম্পন্ন হয়ে গেল। বিকেলে দুধ চা বানানো হলো কারো কারো পছন্দে। আব্বারও দুধ চা ভীষণ পছন্দ। রজনী আপার হাত থেকে আব্বার চায়ের কাপ আমি নিলাম। আব্বাকে চা এনে দিলাম। আব্বা তৃপ্তি ভরে খেলেন। এর কিছু সময় বাদে আব্বার মাঝে কেমন ঢুলো ঢুলো ভাব দেখা দিল। তিনি বিছানায় কাত হয়ে পড়ে গেলেন। ওনার বুক ব্যথা আরম্ভ হলো। অসম্ভব যন্ত্রণার মধ্য দিয়ে আকস্মিকভাবে কিছু সময়ের মধ্যে আব্বাও মারা গেল। ডাক্তার ডাকা হলো। জানা গেল আব্বা বিষ খেয়েছে, তাই মারা গিয়েছে। হাজার হাজার মানুষ আমাদের ঘরে। উঠোনে গিজগিজ করছে সিনেমা হলের মতো। জেনিফার আব্বার বুকের উপর পড়ে কান্না করছে। আমরা আব্বার জন্য কাঁদছি না, আমার জন্য কলিজা ফেটে যাচ্ছে আমাদের 3 বোনের। ফুপু কাকে পাঠিয়ে যেন পুলিশ ডাকালো। তার ভাইকে কে বেচ দিয়েছে উদ্ঘাটনের জন্য। জেনিফার পুলিশকে আমাকে দেখিয়ে বলল, আমি চা দিয়েছি আব্বাকে, আমি চাই বিষ দিয়েছি। শুনে পুলিশ আমার হাতে হাতকড়া পরিয়ে ফেলল। বড়পা কায়সার ভাই পুলিশকে আকুতি মিনতি করল আমাকে ছেড়ে দেওয়ার জন্য। সামনে আমার পরীক্ষা। পুলিশ বলল, সেটা আদালতের রুলস অনুযায়ী প্রমাণ হলেই সে ছাড়া পাবে। সজনী আপা উন্মাদের মতো চিৎকার করে সবাইকে শুনিয়ে পুলিশদের উদ্দেশ্যে বলল, আমার বোনের সাইরা দেন কইছি। আমি চাই বিষ দিছি হেই ব্যাটারে মারণের জন্য। আমার আম্মা মইরা গেছে তার লেগা। আম্মা নাই, তারও বাইচা থাকার কাম নাই। আমারে ধইরা নেন, আপনেগোর পায়ে পড়ি। রজনীরে ছাইরা দেন, আল্লাহর দোহাই লাগে। পুলিশ আমারে কাছারি ঘরের সামনে নিয়ে তাদের গাড়িতে তুলে নিল। নোমান ভাই এগিয়ে এলেন আমার সামনে। আমার দিকে সজল চোখে চেয়ে বললেন, আমরা তোকে শীঘ্রই ছাড়িয়ে আনব। তোকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে যাব রজনী, চিন্তা করিস না, তুই তো নির্দোষ। আমি অবোধ অসহায় চাহনিতে নোমান ভাই, বড় আপা, সজনী আপার দিকে চেয়ে রইলাম। পল্লী রাতের নির্জনতা ভেদ আমাকে নিয়ে পুলিশের গাড়ি ছুটে চলল থানার দিকে। আমার খালি আম্মার কথায় মনে পড়ছে প্রতি নিঃশ্বাসে। আব্বার চায়ে কেন সজনী আপা বিষ মিশিয়েছিল, এই নিয়ে আমার মাঝে কোনো আক্ষেপ নেই, নেই কোনো বেদনাবোধ। সুখের নাগাল কজন পায় পৃথিবীতে, কজন পারে সুখের কাছাকাছি যেতে। সুখের চেয়ে দুঃখটাকে আমরা পুষে রাখতে ভালোবাসি। জীবন তৃপ্তি দেয় যতটুকু অতৃপ্ত দেয় তার চেয়েও বেশি। সমাপ্তি।